এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। নিউ ইয়র্ক সহ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা, কয়েক হাজার ফ্লাইট বাতিল। ইউরেনিয়ামের মজুত কমাতে রাজি হলেও অতি সমৃদ্ধ ৩০০ কেজি বিদেশে পাঠাতে অসম্মতি ইরানের। চাপের মুখেও নতি স্বীকার না করায় বিস্মিত ট্রাম্প। বৃহস্পতিবার আবারও বৈঠক। মেক্সিকোয় নিরাপত্তা বাহিনীর অভিযানে মাদক সম্রাট এল মেঞ্চো সহ নিহত ৭। চক্রের সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ। এবং পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত বেড়ে ৮০। সার্বভৌমত্বের লঙ্ঘন আখ্যা তালেবান সরকারের, যথাসময়ে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাল। এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী তুষারঝড়ে স্থবির যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। জরুরি অবস্থা জারি করা হয়েছে একাধিক অঙ্গরাজ্যে, বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। নিউ ইয়র্ক সিটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে স্কুল ও রাস্তাঘাট। এদিকে তুষারপাতে বিপর্যস্ত রোমানিয়া ও চীন। ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল। দেশটির উত্তর পূর্বাঞ্চলে শুরু হয়েছে এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী শীতকালীন ঝড় নরিস্টার। আবহাওয়া বিভাগ সতর্ক করে বলছে, রোববার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত তুষারে প্লাবিত হবে উত্তর পূর্বাঞ্চল সহ কানাডিয়ান মেরিটাইমসের বেশিরভাগ অংশ। তুষারপাতের সঙ্গে তীব্র বাতাস আর উপকূলীয় অঞ্চলে বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তুষারঝড়ে সতর্কতার আওতায় রয়েছে বিভিন্ন অঙ্গরাজ্যের কয়েক কোটি মানুষ। ঘন্টায় ২ থেকে ৩ ইঞ্চি পর্যন্ত তুষারপাতে কয়েক ফুট পর্যন্ত বরফ জমার পূর্বাভাস দিয়ে ভ্রমণ পরিস্থিতিকে প্রায় অসম্ভব বলে সতর্ক করেছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস। উপকূলীয় এলাকাগুলোতে ৬৫ থেকে ৭০ মাইল বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে। নিউ জার্সি সহ ভার্জিনিয়া, ডেলাওয়ার ও মেরিল্যান্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। নিউ ইয়র্ক সিটিতে ৯ বছরে প্রথমবারের মতো জারি হয়েছে তুষারঝড় সতর্কতা। শহর জুড়ে কয়েক ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দিয়েছে নগর কর্তৃপক্ষ। রোববার রাত ৯টা থেকে সোমবার দুপুর পর্যন্ত পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। জরুরি অবস্থা জারি করে বন্ধ রাখা হয়েছে স্কুল, মহাসড়ক ও সেতু। অনুমতি দেওয়া হয়েছে কেবল জরুরি যান চলাচলে। তবে রাজধানী ওয়াশিংটন ডিসিতে তুলনামূলক কম প্রভাব পড়লেও সরকারি দফতরে বিলম্বিত কার্যক্রম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে তুষারপাতে সতর্কতা জারি করা হয়েছে চীনের বেইজিং সহ একাধিক অঞ্চলে। তীব্র ঝোড়ো হাওয়া ও ধূলিঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। দৃশ্যমানতা কমার পাশাপাশি রাস্তায় বরফ জমে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে দ্বিতীয় দফা তুষারঝড়ে বিপর্যস্ত ইউরোপের আরেক দেশ রোমানিয়া। তীব্র তুষারে বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানী বুখারেস্টের আশেপাশের কয়েকটি সড়ক। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যান চলাচল। আর ২ মাসের অস্বাভাবিক তীব্র শীতের পর উষ্ণতার আভাস মিলছে ইউরোপের দেশ পোল্যান্ডে। গলতে শুরু করেছে ভিস্তলা নদীর বরফ। তবে আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনে বন্যা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভিত্তিতে নিজেদের ইউরেনিয়ামের মজুত কমাতে রাজি হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক চাপের মুখেও ইরান কেন এখনও নতি স্বীকার করছে না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ওয়াশিংটন তেহরানের মধ্যে পরবর্তী আলোচনা বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যেই ইরানের ভেতরে নতুন করে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। ইরানের সরকার বিরোধী বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভিত্তিতে নিজেদের ইউরেনিয়ামের মজুত কমাতে রাজি হয়েছে ইরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের বরাতে জানা যায়, ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম ২০% বা তার নিচে নামাতে রাজি হয়েছে তেহরান। তবে উচ্চমাত্রার সমৃদ্ধ ৩০০ কেজি ইউরেনিয়াম বিদেশে পাঠাতে সম্মত নয় দেশটি। এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে শিগগিরই উপস্থাপন করবে ইরান। নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক চাপ ও হুমকির মুখেও ইরান কেন এখনও নতি স্বীকার করছে না
তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে দুবার বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান ও বিপুল সমরাস্ত্র মোতায়েন করে ইরানকে চুক্তিতে বাধ্য করার চেষ্টার মধ্যেও তেহরানের অনড় অবস্থানে ট্রাম্প কৌতূহলী হয়ে উঠেছেন বলে জানান মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ওয়াশিংটনের সঙ্গে চুক্তির একটি খসড়া প্রস্তাব আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হবে। তবে তেহরান স্পষ্ট করে দিয়েছে যে তারা চাপের মুখে নতি স্বীকার করবে না। রোববার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত হবে। এর মধ্যেই ইরানের ভেতরে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার দেশটির মাশহাদ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এবং তেহরানের অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভের সূচনা হয়। সাম্প্রতিক আন্দোলনের জের ধরে বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়গুলো খুলতেই শিক্ষার্থীরা রাস্তায় নামে। এর মধ্যে শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে শিক্ষার্থীরা স্বৈরশাসকের মৃত্যুসহ নানা স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ক্লাস আবারও অনলাইনে নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার সঙ্গে 500 মিলিয়ন ইউরোর একটি গোপন অস্ত্র চুক্তি করেছে ইরান। এই চুক্তির আওতায় ইরান রাশিয়ার কাছ থেকে হাজার হাজার অত্যাধুনিক কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র সংগ্রহ করবে। রোববার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গেল ডিসেম্বরে মস্কোতে এই চুক্তিটি সই হয়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। পবিত্র রমজানেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। রোববার উপত্যকায় দখলদার বাহিনীর হামলায় 2 জন নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের সম্প্রসারণবাদ সমর্থন করে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির মন্তব্যে ক্ষুব্ধ মুসলিম দেশগুলো। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জর্ডান, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান সহ কয়েকটি দেশ। হাকাবির বক্তব্যকে উস্কানিমূলক ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও অভিহিত করেছে দেশগুলো। ফিলিস্তিনের গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলা যেন থামার নয়। স্থানীয় সময় রোববার গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবির ও দক্ষিণাঞ্চলের কিজান আন নাজ্জার এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে হতাহত হন কয়েকজন নিরীহ ফিলিস্তিনি। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য মতে, সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা বেড়ে 614 জনে দাঁড়িয়েছে। আহত আরও 1640 জন। এদিকে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির বাইবেলে বর্ণিত অধিকার সংক্রান্ত মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জর্ডান, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান সহ কয়েকটি মুসলিম দেশ। তারা একে উস্কানিমূলক ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিহিত করেছে। গেল বুধবার মার্কিন টক শো উপস্থাপক টাকার কার্লসন ইসরায়েলে হাকাবির সাক্ষাৎকার নেন। শুক্রবার এটি সম্প্রচার করা হয়। বাইবেলে জেনেসিস বা আদিপুস্তকের বরাতে হাকাবিকে প্রশ্ন করেন কার্লসন হাকাবির কাছে ইসরায়েলের টিকে থাকার অধিকার এবং প্রাচীন এই ভূমিতে ইহুদিদের শিকড়ের বিষয়ে জানতে চান। হাকাবি বলেন, ইসরায়েল শুধু জনগণকে রক্ষা করতে চায়। ইসরায়েল জর্ডান, সিরিয়া, ইরাক বা অন্য কোথাও দখলদারিত্বের চেষ্টা করছে না বলেও মন্তব্য করেন তিনি। হাকাবির এই মন্তব্যের প্রতিবাদে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের এবং বিশ্বের কয়েকটি মুসলিম দেশ একটি যৌথ বিবৃতি দিয়েছে। এসব দেশের মধ্যে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তান অন্যতম। বিবৃতিতে দেশগুলো বলে, হাকাবির এই বক্তব্য বিপজ্জনক ও উস্কানিমূলক। এটি আন্তর্জাতিক আইনের নীতি ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। পাশাপাশি এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এটি গুরুতর হুমকি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। তীব্র খাদ্য সংকটের মধ্যে রোজা রাখছেন গাজার বাস্তুচ্যুত পরিবারগুলো। উপার্জনের উৎস না থাকায় খাবারের জন্য নির্ভর করতে হচ্ছে মানবিক সংস্থাগুলোর উপর। জাতিসংঘ সতর্ক করে বলছে, ত্রাণ প্রবেশে ইসরায়েলি বাধা অব্যাহত থাকলে সংকটে পড়বে উপত্যকার কয়েক হাজার বাসিন্দা। যুদ্ধবিধ্বস্ত গাজায় রমজান মাসেও বদলায়নি চিত্র। চরম খাদ্য ও মানবিক সংকটে মানবেতর জীবনযাপন করছে উপত্যকার কয়েক হাজার বাসিন্দা। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উপত্যকায় প্রবেশ করতে পারছে না প্রয়োজনীয় ত্রাণ সহায়তা। এ পরিস্থিতিতে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। খাদ্য, বিশুদ্ধ পানি আর চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটের মধ্যেই রোজা পালন করছে তারা।
নিজ বসতির পরিবর্তে বাস্তুচ্যুত পরিবারগুলোর রমজান শুরু হয়েছে ভঙ্গুর তাঁবুতে। নির্দিষ্ট উপার্জনের অভাবে নেই প্রয়োজনীয় খাবারের নিশ্চয়তা। এ অবস্থায় মানবিক সহায়তা ও দাতব্য খাদ্য সংস্থার উপর নির্ভর করেই দিন পার করছে পরিবারগুলো। আমরা 7 জনের পরিবার, প্রতি সপ্তাহ বা 10 দিনে একবার একটি খাবারের প্যাকেট পাই, তাও অনেক সময় এটি সংগ্রহ করতে পারি না। আমরা ভিক্ষুকের মতো জীবনযাপন করছি। দাতব্য রান্নাঘর, খাবারের প্যাকেট, এমনকি শুধু এক প্যাকেট রুটির উপর নির্ভর করে বেঁচে আছি। সত্যি বলতে এটি মোটেও যথেষ্ট নয়। যদিও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অনাহারে দিন পার করা নতুন কিছু নয়। রমজান শুরুর আগে থেকেই ক্ষুধা তাদের নিত্যদিনের সঙ্গী। রমজান এসেছে, আজ রাতে আমি আমার সন্তানদের সঙ্গে অল্প কিছু খাবার আর আধা বক্স পনির ভাগ করে খেয়েছি। আমরা পনিরটুকু নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি, সবার সামান্য হলেও যেন কিছু পায়, আর এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। উপত্যকায় দিন দিন তীব্র হচ্ছে মানবিক সহায়তা সংকট। জাতিসংঘ সতর্ক করে বলছে, ত্রাণ প্রবেশে দখলদারদের বাধা অব্যাহত থাকলে সংকটে পড়বে হাজারো মানুষ। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেন যুদ্ধের ৪র্থ বর্ষপূর্তির আগে রাজধানী কিয়েভে হামলা রাশিয়ার, কয়েকজন হতাহত। জেলেনস্কি বাহিনীর পাল্টা আক্রমণের পর মস্কোর 4 বিমানবন্দর বন্ধ। মেক্সিকোয় সেনা অভিযানে কুখ্যাত মাদক সম্রাট এল মেনচো নিহত হয়েছেন। রোববার জালিস্কো অঙ্গরাজ্যের এ অভিযানে প্রাণ হারান দলটির আরও 6 সদস্য। এর পরপরই একাধিক অঙ্গরাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। মাদক পাচার চক্রের সদস্যরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও যানবাহনে আগুন দেওয়া হয়। এ সময় 3 সেনা আহত হন। যদিও বেশিরভাগ স্থানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট। স্থানীয় সময় রোববার মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় জালিস্কো অঙ্গরাজ্যের তাপালপা শহরে সামরিক অভিযানে নিহত হন দেশটির শীর্ষ মাদক সম্রাট ও জালিস্কো নিউ জেনারেশন কার্টেল সিজেএনজির প্রধান নেমেসিও এলমেনচো ওসেগুয়েরা সেরভান্তেস। দীর্ঘদিন ধরে তিনি বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড মাদক পাচারকারী ছিলেন। ঘটনার সূত্রপাত হয় তাপালপা শহরের বিভিন্ন ফেডারেল সামরিক শাখার যৌথ অভিযানের মধ্য দিয়ে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেলে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় সিজেএনজির বেশ কয়েকজন সদস্য। অভিযানে কয়েকজন মেক্সিকান সেনা সদস্য আহত হন। এদিকে অভিযানের পরপরই একাধিক অঙ্গরাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। সন্দেহভাজন কার্টেল সদস্যরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ানোর পাশাপাশি স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও বাসে আগুন ধরিয়ে দেয়। পর্যটন নগরী পুয়ের্তো ভালার্তাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জেরে নিজ দেশের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মেক্সিকোর প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র তথ্য দিয়ে অভিযানে সহায়তা করেছে। এর সত্যতা নিশ্চিত করে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স এটিতে ভূমিকা রেখেছে বলে জানান এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। এদিকে এই অভিযানকে বড় সাফল্য হিসেবে দেখছে মেক্সিকো সরকার। প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রশংসা করে বলেন, বিভিন্ন অঙ্গরাজ্যে পূর্ণ সমন্বয়ে পরিস্থিতি মোকাবেলার পর দেশের বেশিরভাগ স্থানে স্বাভাবিক কার্যক্রম চলছে। নাসরিন রুমি, সময় সংবাদ। পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় প্রতিবেশী আফগানিস্তানে নিহতের সংখ্যা বেড়ে 80 জনে দাঁড়িয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নানগাহার, পাকতিকা ও খোস্ত প্রদেশে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি ও খোরাসান প্রদেশের ইসলামিক স্টেটের 7টি ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন স্থানে বোমা হামলার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। এদিকে তালেবান সরকার এই হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন আখ্যা দিয়েছে। উপযুক্ত সময়ে জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা। এ ঘটনায় দেশটিতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। আফগানিস্তানে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত। ইউক্রেনে রাশিয়ার হামলার ৪র্থ বর্ষপূর্তির আগে কিয়েভে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। পাল্টা ড্রোন হামলা চালায় কিয়েভও। এতে মস্কোর 4টি আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে রুশ জেনারেলের ওপর হামলায় ব্রিটিশ গোয়েন্দাদের সম্পৃক্ততার অভিযোগ তুলেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস।
স্থানীয় সময় রোববার ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া 50টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 297টি ড্রোন ছুড়েছে বলে দাবি করেছে কিয়েভ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জ্বালানি খাতই ছিল মূল টার্গেট, তবে আবাসিক ভবন ও রেলপথও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি হতাহতের ঘটনাও ঘটেছে। খার্কিভ ও ওডিসাতেও ড্রোন হামলায় আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানায় ইউক্রেন কর্তৃপক্ষ। একই দিন পাল্টা হামলা চালায় ইউক্রেনও। ড্রোন হামলায় মস্কোর 4 আন্তর্জাতিক বিমানবন্দর ডমোদেদোভো, ভনুকোভো, ঝুকোভস্কি ও শেরেমেতিয়েভো সাময়িকভাবে বন্ধ করা হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, অন্তত 11টি ড্রোন ভূপাতিত করেছে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা। নিরাপত্তা উদ্বেগে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। এদিকে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রধান আলেকজান্ডার বোর্টনিকভ অভিযোগ করেছেন, রুশ জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভের ওপর হত্যাচেষ্টায় ব্রিটেনের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা রয়েছে। তার দাবি, কিয়েভের গোয়েন্দারা তৃতীয় দেশের সহায়তায় হামলার পরিকল্পনা করে, যদিও এই অভিযোগের পক্ষে বিস্তারিত প্রমাণ প্রকাশ করা হয়নি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গ্রিনল্যান্ডে চিকিৎসা সহায়তা দিতে একটি হাসপাতাল জাহাজ পাঠানোর কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন সিদ্ধান্ত সরাসরি নাকচ করে দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়ান্স ফ্রেডেরিক নিলসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানান, গ্রিনল্যান্ডে সবার জন্য বিনামূল্যে সরকারি স্বাস্থ্যসেবা রয়েছে। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গ্রিনল্যান্ডে একটি হাসপাতাল জাহাজ পাঠানোর কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে একটি দুর্দান্ত হাসপাতাল জাহাজ পাঠাতে যাচ্ছে। যারা অসুস্থ এবং অযত্নে আছে তাদের যত্ন নেওয়ার জন্য জাহাজটি পাঠানো হচ্ছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি। তবে কবে পৌঁছাবে বা সিদ্ধান্তের কারণ কি তা স্পষ্ট নয়। এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্ত মানতে নারাজ গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়ান্স ফ্রেডেরিক। এক ফেসবুক পোস্টে তিনি জানান, গ্রিনল্যান্ডে সবার জন্য বিনামূল্যে সরকারি স্বাস্থ্যসেবা রয়েছে। যুক্তরাষ্ট্রের মতো চিকিৎসার জন্য গ্রিনল্যান্ডে অর্থ খরচ করতে হয় না। সহযোগিতার দরজা খোলা আছে এবং তার সরাসরি আলোচনার মাধ্যমে হওয়া উচিত বলেও মন্তব্য করেন নিলসেন। আর্কটিকের এই দ্বীপটির প্রতি দীর্ঘদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহ। গেল জানুয়ারিতে তিনি জোর করে গ্রিনল্যান্ড দখল করবেন না বলে জানান। এরপর ডেনমার্ক ও ন্যাটো মিত্ররা সার্বভৌমত্ব ছাড়বে না জানালে তিনি ভবিষ্যৎ চুক্তির কাঠামো ঘোষণার কথা বলেন। 1 মাস পেরিয়ে গেলেও সেই চুক্তির বিস্তারিত এখনও অস্পষ্ট। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। চান্দ্রবর্ষ ঘিরে চীন জুড়ে মনোমুগ্ধকর আয়োজন, ড্রোন শো আর লোকজ পরিবেশনায় দর্শনার্থীদের উচ্ছ্বাস, উৎসবে চাঙা অর্থনীতি। মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ট্রাম্প প্রশাসনের শুল্ক ব্যবস্থা বাতিলের রায়ের পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহে ওয়াশিংটনে বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা পিছিয়ে দিয়েছে ভারত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক শুল্ক আরোপের পদক্ষেপকে অবৈধ ঘোষণা করে এবং ট্রাম্পের ঢালাও শুল্ক আরোপের ক্ষমতা কেড়ে নেয়। এই রায়ের পর শনিবার ক্ষুব্ধ ট্রাম্প বৈশ্বিক শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করার ঘোষণা দেন। ঐতিহাসিক এই রায়ের পর ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চলতি সপ্তাহে ওয়াশিংটনে বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা পিছিয়ে দিয়েছে ভারত। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুই দেশের কর্মকর্তাদের আলোচনার পর সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। মার্কিন সুপ্রিম কোর্টের রায় ঘিরে এশিয়ার দেশগুলো যেসব সুনির্দিষ্ট প্রতিক্রিয়া দেখিয়েছে তার একটি ভারতের এই পদক্ষেপ। রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় ভারতের কিছু পণ্যের ওপর 25% শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটন। সেই শুল্ক কমানোর বিষয়ে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে এ সফরের পরিকল্পনা করা হয়েছিল। চুক্তির শর্ত অনুযায়ী ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক কমিয়ে 18% করার কথা ছিল। বিপরীতে আগামী 5 বছরে যুক্তরাষ্ট্র থেকে $50,000 কোটি মূল্যের পণ্য কিনতে রাজি হয়েছিল ভারত। জিনাতারা যশোয়া, সময় সংবাদ। ফ্রান্সে উগ্র ডানপন্থী এক কর্মী নিহত হওয়ার ঘটনার যুক্তরাষ্ট্রের মন্তব্যের জেরে ওয়াশিংটন প্যারিস কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। এর জেরে ফ্রান্সে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সাবেক ইউরোপীয় কমিশনার থিয়েরি ব্রেটন এবং আইসিসি বিচারক নিকোলাস গুইলোর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় অসন্তোষ জানিয়ে ট্রাম্পকে চিঠি পাঠিয়েছে প্যারিস। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যে বেড়েছে কূটনৈতিক উত্তেজনা। ফ্রান্সে এক উগ্র ডানপন্থী কর্মী নিহতের ঘটনা ঘিরে দুদেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। রোববার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নুয়েল বারো জানান, এ বিষয়ে মন্তব্যের জেরে প্যারিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত চার্লস কাসনারকে তলব করা হবে। স্থানীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই মর্মান্তিক ঘটনা ঘিরে কোনো রাজনৈতিক সুযোগ নেওয়াকে মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। সাবেক ইউরোপীয় কমিশনার থিয়েরি ব্রেটন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক নিকোলাস গুইলুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়েও অসন্তোষ জানিয়েছে ফ্রান্স। গণমাধ্যমের খবর অনুযায়ী এ বিষয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন। এর আগে গত সপ্তাহে উগ্র বামপন্থীদের সঙ্গে সংঘর্ষে কুয়েন্টেন দেরাঙ্ক নামে এক ডানপন্থী কর্মী প্রাণ হারান। এ ঘটনায় ফ্রান্সে উগ্র বামপন্থী সহিংসতা বাড়ছে বলে মন্তব্য করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এছাড়া দেরাঙ্কের মৃত্যুতে দেশটির জননিরাপত্তা হুমকির মুখে রয়েছে প্রমাণ করে বলেও মন্তব্য করা হয়। এ অবস্থায় প্যারিসের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে ফ্রান্সে অবস্থিত মার্কিন দূতাবাস। কুয়েন্টেন দেরাঙ্কের মৃত্যুর ঘটনায় ফ্রান্স জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। দেশটির রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। নিহতের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। চীনা নববর্ষ উপলক্ষে বিভিন্ন প্রদেশে চলছে নানা আয়োজন। বিভিন্ন রীতিনীতির পাশাপাশি গুয়াংডং প্রদেশে প্রাণবন্ত লোকজ পরিবেশনা উপস্থাপন করা হয়। উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের দুনহুয়াং শহরে সোমবার পর্যন্ত মনোমুগ্ধকর ড্রোন শোর আয়োজন করা হয়েছে। তাতে স্থান পেয়েছে মন্দির, পর্বত, ফুল, ঘোড়াসহ বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস, যা দেখতে ভিড় করছেন স্থানীয় সহ বহু পর্যটক। এই উৎসব চীনের অর্থনীতিতেও ব্যাপক গতি এনেছে। চন্দ্র নববর্ষ বা স্প্রিং ফেস্টিভ্যাল ঘিরে জমজমাট চীনের বিভিন্ন প্রদেশ। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় গাংসু প্রদেশের ঐতিহাসিক মরুদ্যান শহর দুনহুয়াংয়ে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত রাত 8টা থেকে শুরু হয়েছে বিশেষ ড্রোন শো, যেখানে 1000-এর বেশি ড্রোন একসঙ্গে উড়িয়ে রাতের আকাশে আলো ছড়িয়ে তৈরি করা হয় নানা নকশা ও প্রতীক। ইউনেস্কো স্বীকৃত মোগাও গুহার বৌদ্ধ মন্দির, মিংসা পর্বত, ক্রিসেন্ট স্প্রিং, ফুটন্ত ফুল, ঘোড়াসহ বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস সেখানে স্থান পায়। রোববারও এটি দেখতে ভিড় করেন বহু পর্যটক। চন্দ্রবর্ষ উপলক্ষে দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে নিজেদের ঐতিহ্যগুলো গুরুত্বের সঙ্গে পালন করছেন বাসিন্দারা, যার মধ্যে রয়েছে স্থানীয় ফুলের বাজারে গিয়ে রঙিন তাজা ফুল, সৌভাগ্যের প্রতীক গাছপালা ও নানা উৎসব সামগ্রী কেনা, পাশাপাশি প্রাণবন্ত লোকজ পরিবেশনা উপভোগ করা, যা নতুন বছরকে স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে এক সাংস্কৃতিক আবহ তৈরি করে। প্রদেশ জুড়ে ঐতিহ্যবাহী ফুলের বাজার সাধারণত নববর্ষের আগের 3 দিন থেকে শুরু হয়ে নতুন বছরের প্রথম প্রহর পর্যন্ত চলে। 2021 সাল থেকে এই ঐতিহ্য চীনের জাতীয় বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। শুধু ফুলের বাজারে বিক্রি নয়, নববর্ষ উপলক্ষে নানা সাংস্কৃতিক প্রদর্শনী, লোকনৃত্য সহ বিভিন্ন আয়োজন করা হয়। এদিকে চলমান স্প্রিং ফেস্টিভ্যালের ছুটি এবছর 9 দিন বাড়ানো হয়েছে, যা চীনের অর্থনীতিতে ব্যাপক গতি এনেছে। দক্ষিণের হাইয়ান প্রদেশের ছুটির প্রথম 4 দিনে শুল্কবিহীন দোকানগুলোতে বিক্রি দাঁড়ায় 970 মিলিয়ন ইউয়ান, যা গত বছরের তুলনায় 15.8% বেশি। নাসরিন রুমি, সময় সংবাদ। নানা রঙে ঝলমল করছে উত্তর ম্যাসেডোনিয়ার স্ট্রুমিকা শহর। নাচ, গান আর মুখোশে জমে উঠেছে বার্ষিক কার্নিভাল। ডিস্কো থেকে ক্যাকটাস, এবারের থিমেও আছে বেশ চমক। স্থানীয় সময় শনিবার রাতে উত্তর ম্যাসেডোনিয়ার শহর স্ট্রুমিকাতে বসে বার্ষিক কার্নিভালের আসর। 17শো শতাব্দী থেকে চলে আসছে এই ঐতিহ্যবাহী উৎসব। রঙিন পোশাক আর নানা মুখোশে সেজে শহরের রাস্তায় নেচে গিয়ে মাতেন অংশগ্রহণকারীরা। এবারে কার্নিভালে ছিল ভিন্ন ভিন্ন বেশ কয়েকটি থিম। ডিস্কোর ঝলকানি থেকে শুরু করে ক্যাকটাসের প্রতীকী উপস্থাপন, সবই ছিল দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। পুরো উৎসব আনন্দ আর সৃজনশীলতার ছোঁয়ায় ভরপুর। মুখোশটি একটি ক্যাকটাসকে উপস্থাপন করে। কার্নিভালে ক্যাকটাস মানে জীবন যত কঠিনই হোক, শেষ পর্যন্ত তা সুন্দর হয়ে ওঠে। প্রাচীনকালে মানুষ টোটেমকে দেবতার মতো মানত, ঐতিহ্য, ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক হিসেবে। সে কারণেই আমরা মানুষের মধ্যে আরও ভালোবাসা ও সম্মান ছড়িয়ে দেওয়ার বার্তা দিচ্ছি।
স্টারের আগে অর্থাৎ খ্রিস্টানদের উপবাস লেন শুরুর আগেই পালিত হয় এই কার্নিভাল। অর্থোডক্স খ্রিস্টানদের জন্য লেন শুরু হচ্ছে স্থানীয় সময় 23 ফেব্রুয়ারি সোমবার থেকে। তবে এর আগেই পুরো শহর আনন্দ আর উৎসবে মেতে ওঠে। শিউলি রোজা, সময় সংবাদ। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি জেনারেল হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। স্থানীয় সময় রোববার পার্টির নবম কংগ্রেসের ৪র্থ দিনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদেরও নির্বাচিত করা হয়েছে। দলের কিছু নিয়মেও পরিবর্তন আনা হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানানো হয়নি। উত্তর কোরিয়ার প্রতি 5 বছর পর ওয়ার্কার্স পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হয়। এদিন দলের গত 5 বছরের কাজ মূল্যায়ন এবং আগামী 5 বছরের জন্য নতুন পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ করা হয়। উদ্বোধনী অধিবেশনে কিম নিজস্ব ধাঁচে সমাজতান্ত্রিক লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে গত 5 বছর গর্বের সময় ছিল বলে মন্তব্য করেন। তবে এক্ষেত্রে নিষেধাজ্ঞা ও বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সংকটের বিষয়গুলো স্বীকার করেন তিনি। নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 19 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 25 জন। সোমবার ভোরের আগে নেপালের পশ্চিমাঞ্চলে ধাদিং জেলায় এ দুর্ঘটনা ঘটে। পর্যটন শহর পোখারা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হওয়া বাসটি পাহাড়ি সড়ক থেকে প্রায় 200 মিটার নিচে পড়ে যায়। বাসটিতে 44 জন যাত্রী ছিল বলে জানা গেছে। পুলিশ জানায় এখন পর্যন্ত নিহতদের মধ্যে 9 জনের পরিচয়পত্র শনাক্ত করা সম্ভব হয়ে গেছে। এদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক ছিলেন বলে জানা গেছে। এছাড়া আহতদের মধ্যে একজন চীনা ও একজন নিউজিল্যান্ডের নাগরিক রয়েছেন। 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া। স্থানীয় সময় সোমবার জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস অ্যান্ড সিটিজেন সিসমোগ্রাফ নেটওয়ার্ক র্যাববেরি শেখ জানায় সাবা অঙ্গরাজ্যের কুদাত অঞ্চলের 633 কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এখনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কোদা বেলোদ, কোদাত, বান্ডাও ও পেতাগাসে অঞ্চলের বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডেও 6.5 মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এ তথ্য নিশ্চিত করেছে। থাইল্যান্ডের এই ভূমিকম্পের কিছুক্ষণ আগেই দক্ষিণ পূর্ব এশিয়ার আরেক বড় দ্বীপ বর্নিওতে 6.8 মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। বর্নিও দ্বীপটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই এই 3 দেশের মধ্যে বিভক্ত। ভূমিকম্পে থাইল্যান্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবে অল্প সময়ের ব্যবধানে এই অঞ্চলে 2টি ভূমিকম্পের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।